সৌদি আরবের মক্কা নগরীতে আজ থেকে শুরু হয়েছে হজের আনুষ্ঠানিকতা। ফজরের পর থেকে মিনায় অবস্থানের মধ্য দিয়ে হজের এই কার্যক্রম শুরু হয়েছে। আরবি বর্ষপঞ্জিকার শেষ মাস এই জিলহজের ৮ তারিখ থেকে শুরু হয় হজ। এরপর ৯ জিলহজ হয় আরাফাতের দিন, আর ১০ই জিলহজে পশু কোরবানি করেন হাজিরা। পশু কোরবানি শেষে আরও ২ দিন থাকে হজের বিভিন্ন আনুষ্ঠানিকতা। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। মিনার যেদিকে চোখ যায় শুধু তাঁবু আর তাঁবু। হজের শুরুর দিনগুলোতে এসব তাঁবুতেই থাকবেন হজযাত্রীরা। প্রথম দিন পুরুষ হজযাত্রীরা সেলাই ছাড়া ইহরাম বা সাদা কাপড় পরেন, অপরদিকে নারীরা ঢিলে ঢালা পোশাক পরেন। ইহরাম বাঁধার পর দলে দলে মুসল্লিরা মিনায় যান। বেশিরভাগ মানুষ বাসে ও গাড়িতে গেলেও কেউ কেউ হেঁটেও মিনায় যান। এটি ৮ কিলোমিটারের একটি পথ। হজযাত্রীরা এদিন মিনাতেই নামাজ ও আল্লাহকে স্মরণ করে সময় কাটান। এর পরের দিন ভোরে তারা সেখান থেকে চলে আসেন। দ্বিতীয় দিন হজযাত্রীরা যাবেন আরাফাতের ময়দানে। আরাফাতের ময়দানে সারাদিন কাটানোর পর সূর্যাস্তের পর মুজদালিফায় যান মুসল্লিরা, যা ৯ কিলোমিটারের একটি পথ। সেখানে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করেন তারা। ওই সময় প্রতীকী শয়তানের দিকে ছুঁড়ে মারার জন্য ছোট পাথর সংগ্রহ করেন মুসল্লিরা। ১০ জিলহজ ফজরের নামাজ আদায় করে মুজদালিফা থেকে আবার মিনায় ফিরে আসবেন হজযাত্রীরা। মিনায় এসে প্রতীকী শয়তানকে পাথর মারা, কোরবানি ও মাথা মুন্ডন বা চুল ছেঁটে মক্কায় কাবা শরীফ তাওয়াফ ও সাফা মারোয়া সাই করবেন। সেখান থেকে তারা আবার মিনায় ফিরবেন। মিনায় যতদিন থাকবেন ততদিন ৩টি শয়তানকে ২১টি পাথর নিক্ষেপ করবেন। প্রতি বছর জিলহজ মাসের ৮ থেকে ১৩ তারিখের মধ্যে হজের মূল আনুষ্ঠানিকতাগুলো সম্পন্ন করা হয়। মনিরুজ্জামান বাবু, ৭১। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি না দিতে যুক্তরাজ্য এবং ফ্রান্সকে সতর্কতা দিয়েছে যুক্তরাষ্ট্র। চলতি মাসের মাঝামাঝিতে জাতিসংঘের একটি সম্মেলনে ফিলিস্তিনিকে স্বীকৃতি দিতে পারে এই দুটি দেশ। সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই মঙ্গলবার জানিয়েছে, আগামী ১৭ জুন নিউ ইয়র্কে ফ্রান্স এবং সৌদি আরবের যৌথ আয়োজনের সম্মেলনটি হবে এবং সেখানে ফিলিস্তিনকে স্বাধীনতার স্বীকৃতি দিতে পারে ফ্রান্স। সঙ্গে যুক্ত হতে পারে যুক্তরাজ্যের নাম। ফরাসি সংবাদ মাধ্যমগুলো তথ্য বলছে, ফ্রান্স সরকার ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার পথে এগোচ্ছে। মিডল ইস্ট আই ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, এরই মধ্যে যুক্তরাষ্ট্র গোপনে ফ্রান্স এবং যুক্তরাজ্যকে বলছে তারা যেন ফিলিস্তিনকে স্বীকৃতি না দেয়। অপরদিকে আরব দেশগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে এই দুটি দেশের সঙ্গে কাজ করছে। আর এসবের মধ্যেই সিরিয়ায় অস্ত্রভাণ্ডারে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়া থেকে ইসরায়েলের দিকে 2টি ক্ষেপণাস্ত্র ছোড়ার কয়েক ঘন্টা পর দেশটির দক্ষিণাঞ্চলের অস্ত্রভাণ্ডারে এই হামলা চালায় দেশটি। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসরায়েল এই হামলার মাধ্যমে অঞ্চলকে অস্থির করার একটা চেষ্টা করছে। সিরিয়ার সরকারি বার্তায় বলা হয়েছে, এই হামলা তাদের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন এবং এটা গোটা অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে। অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ দাবি করেছেন, ইসরায়েলের ভূখণ্ডে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রগুলোর জন্য সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারা দায়ী। মঙ্গলবার সিরিয়া থেকে ছোড়া 2টি ক্ষেপণাস্ত্র দেশটির খোলা জায়গায় আছড়ে পড়ে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তেহরান তার পারমাণবিক কর্মসূচি বাতিল করার জন্য যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার করবে না। ওদিকে যুক্তরাষ্ট্রের নতুন পারমাণবিক চুক্তির প্রস্তাব ইরান প্রত্যাখ্যান করতে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির এক শীর্ষ কূটনীতিক। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে ওই কর্মকর্তা জানিয়েছেন, ওয়াশিংটনের এই প্রস্তাব একতরফা এবং অযৌক্তিক। এতে তেহরানের স্বার্থ উপেক্ষা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ওই প্রস্তাব শনিবার তেহরানে এসে পৌঁছে দেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ বদর আল বুসাইদি। এই প্রস্তাবে মূলত ইরানকে চূড়ান্তভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করতে বলা হয়েছে, এমনকি তাদের বিদ্যমান উচ্চমাত্রা সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ সম্পূর্ণভাবে বিদেশে পাঠানোর দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু তেহরান বরাবরই বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যেই পরিচালিত এবং এটি একটি সার্বভৌম অধিকার।
টানা বৃষ্টি এবং ভূমিধসে উত্তর পূর্ব ভারতে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি আসামের। ওই রাজ্যের ২১টি জেলায় বন্যার বৃষ্টিপাতের ফলে প্রায় ৬ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যা দুর্গত রাজ্যগুলোতে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দিয়েছে কেন্দ্রীয় সরকার। আবহাওয়া দপ্তর আরও ভারী বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে। এ কারণে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। সৃষ্টি ঘটকের প্রতিবেদনে বিস্তারিত। আসাম সহ উত্তর পূর্ব ভারতের অন্তত ৭টি রাজ্যে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। বন্যায় সবচেয়ে বেশি ১৭ জন প্রাণ হারিয়েছে আসামে। এ রাজ্যের অন্তত ২১টি জেলায় ৬,৩০,০০০-এর বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আসামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে বেশিরভাগেরই মৃত্যু হয়েছে পানিতে ডুবে, ভূমিধস, পানিবন্দী অবস্থায়, দুর্ঘটনা সহ বিভিন্ন কারণে। আসামের ব্রহ্মপুত্র সহ আরো ৬টি নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। তিন-চার দিন থেকে বন্যা চলছে। মানুষজন ঘরের ভেতর আটকে আছে, কোথাও চলাচলের উপায় নেই। কেউ কেউ নৌকা আর ট্রাক্টর ব্যবহার করছে। আমরা খুবই সমস্যায় আছি। और इसी साल भी पहली बार आया है बाढ़ और बहुत लोग पानी तो लगभग आपका 3-4 दिन প্রতি বছরই ৩-৪ বার আমাদের এমন বন্যা পরিস্থিতি দেখতে হয়। এটা নতুন কিছু নয়, কিন্তু আসাম সরকার এ সমস্যার স্থায়ী সমাধানের জন্য কোনো কাজ করেন না। তাই দিন দিন এখানকার বন্যা পরিস্থিতি ভয়াবহ হচ্ছে। এবারের বন্যায় অরুণাচল প্রদেশে বহু বাড়িঘর, রাস্তা, বিদ্যুৎ ও পানির লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রদেশের ২৬টি জেলার মধ্যে ২৩টিরই অবস্থা বেশ শোচনীয়। একই রকম পরিস্থিতি মিজোরামেও। ফলে গোটা অঞ্চলে রেল, সড়ক এবং ফেরি পরিষেবা সম্পূর্ণভাবে ব্যাহত হচ্ছে। এদিকে ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ডে পরিস্থিতি কিছুটা ভালো হলেও এখনো বহু মানুষ বিপদে রয়েছেন। সিকিমে আটকে পড়া পর্যটকদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে প্রশাসন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলিকে সব ধরনের সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। ইতোমধ্যেই বন্যার কবলে থাকা বিভিন্ন এলাকায় ত্রাণ শিবির খুলে উদ্ধার কাজ করা হচ্ছে যুদ্ধকালীন তৎপরতায়। তবে আগামী কয়েকদিন আবহাওয়া দপ্তর আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে, যার ফলে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে সতর্কতা জারি করা হয়েছে এবং নিচু এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সৃষ্টি ঘটক, ৭১। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনের পরেই নাকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের বিরুদ্ধে আত্মসমর্পণ করেছেন। দেশটির বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এই মন্তব্য করেছেন। মঙ্গলবার ভোপালে দলীয় একটি সম্মেলনে বক্তব্য রাখার সময় রাহুল বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ৭ম নৌবহর পাঠালেও তাদের কাছে নতি স্বীকার করেননি তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। অথচ ট্রাম্পের কাছ থেকে একটি ফোন আসাতেই নরেন্দ্র মোদী সঙ্গে সঙ্গে আত্মসমর্পণ করেন। বিজেপি RSS সব সময় আত্মসমর্পণপত্র লিখে অভ্যস্ত বলে দাবি করেন রাহুল গান্ধী। বলেছেন, তাদের আত্মসমর্পণ লেখার অভ্যাস আছে ভারতের স্বাধীনতার একেবারে শুরু থেকেই, কিন্তু কংগ্রেস কখনো আত্মসমর্পণ করে না। মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু এবং বল্লভভাই প্যাটেল কখনোই আত্মসমর্পণ করেননি। তারা সুপার পাওয়ারের বিরুদ্ধে লড়াই করেছেন বলে মন্তব্য করেন রাহুল গান্ধী। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে 2026-27 সালের জন্য নির্বাচিত হয়েছে বাহরাইন, কলম্বিয়া, কঙ্গো, লাটভিয়া এবং লাইবেরিয়া। নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য হিসেবে এই 5টি দেশ এখন থেকে যুক্ত হবে। জাতিসংঘের 10টি অস্থায়ী দেশের মধ্যে 5টি দেশ প্রতি বছর নতুন করে যুক্ত হয়। এবছর বাহরাইন, কঙ্গো, লাটভিয়া, লাইবেরিয়া এবং কঙ্গো বাদ যাবে সদস্য রাষ্ট্রের তালিকা থেকে। এর বদলে যুক্ত হবে আলজেরিয়া, সিয়েরা লিওন, দক্ষিণ কোরিয়া, গায়ানা এবং স্লোভেনিয়া। সদস্য রাষ্ট্র নির্বাচিত হওয়ার জন্য জাতিসংঘের সাধারণ পরিষদের 2/3 ভোটের একটা প্রয়োজন হয়। নতুন নির্বাচিত হওয়া বাহরাইন 186, কঙ্গো 183, লাইবেরিয়া 181, কলম্বিয়া 180 এবং লাটভিয়া 178টি দেশের ভোট পেয়েছে। এছাড়া জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বায়েরবোককে জাতিসংঘের সাধারণ পরিষদ আগামী সেপ্টেম্বর শুরু হতে যাওয়া 80তম অধিবেশনের প্রেসিডেন্টও নির্বাচন করেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচিত বাজেট বিলের কঠোর সমালোচনা করেছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। তিনি এটিকে জঘন্য এবং ন্যাক্কারজনক বাজে বিল হিসেবে আখ্যা দিয়েছেন। মাস্ক বলেছেন, এই বিল যুক্তরাষ্ট্রের নাগরিকদের ওপর অসহনীয় ঋণের বোঝা চাপাবে। দাবি করেন, বিলটি বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি $2.5 ট্রিলিয়ন পৌঁছাবে এবং এর ফলে দেশের নাগরিকরা ভয়াবহ ঋণের চাপে পড়বে। ওয়ান বিগ বিউটিফুল বিল নামে পরিচিত এই বাজেট প্রস্তাবটি ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক উদ্যোগ। বিলে রয়েছে 2017 সালের কর ছাড় অব্যাহত রাখা, যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য $46.5 বিলিয়ন বরাদ্দ করা, জাতীয় ঋণের সীমা $4 ট্রিলিয়ন পর্যন্ত বাড়ানো। তবে এ সমস্ত খরচের ভার সামলাতে গিয়ে বিলটি সামাজিক নিরাপত্তা খাতে কড়া কাটছাঁট করার প্রস্তাব দিয়েছে। সেটা নিয়ে রিপাবলিকান এবং ডেমোক্রেট দুই পক্ষেই দেখা দিয়েছে অসন্তোষ। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন লি জে মিয়ং। দীর্ঘ রাজনৈতিক বিশৃঙ্খলার পর মঙ্গলবার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনে বড় জয় পান বিরোধী দলীয় এই নেতা। ওই নির্বাচনে মিয়ংয়ের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন ক্ষমতাসীন পিপলস পাওয়ার পার্টির প্রার্থী কিম মুন সু। তিনি সাবেক প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলের মন্ত্রিসভার সদস্য ছিলেন। গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন জরিপে পিছিয়ে থাকা কিম নির্বাচনের প্রাথমিক ফলাফল দেখে বুধবার ভোরে পরাজয় স্বীকার করেন এবং লিকে বিজয়ের জন্য অভিনন্দন জানান। ওদিকে নির্বাচনে জয়ের পর লি বলেন, তার প্রথম কাজ হবে দক্ষিণ কোরিয়ার গণতন্ত্র পুনরুদ্ধার করা। 61 বছর বয়সী লি জে মিয়ং 3 বছর আগে অল্প ভোটের ব্যবধানে ইয়নের কাছে প্রেসিডেন্ট নির্বাচনে হেরে গিয়েছিলেন। এছাড়া লি একাধিক রাজনৈতিক বিতর্ক এবং দুর্নীতির অভিযোগে আলোচিত হয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই নির্বাচনে অনেক ভোটার লিয়ের প্রতি বিশেষ সমর্থন দেখাতে নয়, বরং ক্ষমতাসীন দলের প্রতি অসন্তোষ প্রকাশ করতেই এই ভোট দিয়েছেন। নেদারল্যান্ডসের ক্ষমতাসীন ডানপন্থী জোট সরকারের ভাঙনের কয়েক ঘন্টার মাঝেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ডিক স্কোফ। ক্ষমতাসীন জোটের বৃহত্তম দল পিভিভি নেতা এবং ইসলাম বিরোধী রাজনীতিক গ্রিট উইল্ডার্স জোট থেকে সরে দাঁড়ানোর পর মঙ্গলবার পদত্যাগের এই ঘোষণা দিয়েছেন তিনি। তবে বাকি মন্ত্রীরা আপাতত তত্ত্বাবধায়ক সরকার হিসেবে দায়িত্ব পালন করবেন। স্কোফের পদত্যাগের এই সিদ্ধান্ত ডাচ রাজনীতিতে নতুন করে অস্থিরতা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া এই দেশটিতে আগাম নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনাও রয়েছে। দেশটির বিরোধী দলগুলো ইতোমধ্যেই নতুন নির্বাচনের দাবিও জানিয়েছে, তবে আগামী অক্টোবরের আগে দেশটিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা কম। মেক্সিকোর একটি মহাসড়কে একটি বাস উল্টে 11 জন নিহত হয়েছেন এবং 20 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার ওই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। স্থানীয় নাগরিক সুরক্ষা বিভাগ সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, উত্তর পূর্ব নুয়েভো লিওন রাজ্যের হুয়ালাহুইসেস শহরে এই দুর্ঘটনা ঘটে। বাসটি প্রতিবেশী রাজ্য তামাউলিপাসের ট্যাম্পিকোর দিকে যাচ্ছিল বলে জানা গেছে। যাত্রীদের বেশিরভাগই ওই এলাকার পর্যটক। এর আগে গত ফেব্রুয়ারিতে দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাজ্য ক্যাম্পেচেতে একটি ট্রাক এবং একটি বাসের মধ্যে সংঘর্ষে 38 জন নিহত হয়েছেন। জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউট বলছে, 2020 সাল থেকে মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা বেড়ে গেছে।